সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা এবছর জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট গতকালই প্রকাশিত হয়ে গেছে। আজকে তোমাদের যে কাউন্সেলিং যে প্রসেস, সেটার জন্য একটা নোটিফিকেশান জারি করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যদি ভিজিট করো, সেই নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করতে পারবে। সেখানে তোমাদের কাউন্সেলিংয়ের সমস্ত প্রসেস নিয়ে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করো। যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেট ঠিক সময়ের মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এর আগে তোমাদের আমি কত র্যাঙ্ক থাকলে তোমরা সরকারি একটি নার্সিং কলেজে চান্স পেতে পারো এ নিয়ে একটা ভিডিও করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি যেখানে কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কোন কোন কলেজ আগে রাখবে, সে নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। এবছর তোমাদের যাদের জেনপ্যাস এবং জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে র্যাঙ্ক অত ভালো হয়নি, তোমরা অন্য রাজ্যে না গিয়ে এ রাজ্যের টপ প্রাইভেট কলেজগুলো থেকে জিএনএম এবং বিএসসি নার্সিং করতে চাইছো, তাহলে অতি শীঘ্রই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। বিএমএ গ্রুপের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিও। ভর্তির ব্যাপারে ওনারা তোমাদের হেল্প করবেন। অথবা তোমরা তোমার গার্জিয়ানকে নিয়ে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ অ্যাড্রেস সোনারপুর খিরিস্তলা, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু গিয়ে অফিসে যোগাযোগ করতে পারো। ভর্তির ব্যাপারে কিন্তু ওনারা তোমাদের হেল্প করবে। অথবা ওয়ান স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আগে ফোন করে নেবে। তো দেখো, তোমাদের যে কাউন্সেলিং জিএনএম এর যে কাউন্সেলিং ডেট এখানে বলা হয়েছে সেকেন্ড উইক অফ আগস্ট, অর্থাৎ আগস্টের সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। কীভাবে করবে সেই সময় আমি তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো। অবশ্যই সেই ভিডিওটি দেখার পর তোমরা ফর্ম ফিল আপ করবে, নয়তো কিন্তু লাস্ট ইয়ারের মতো অনেক ক্যান্ডিডেটস যেমন ফর্ম ফিল আপ করতে ভুল করেছিল, তোমাদেরও কিন্তু সেই অবস্থা হবে। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমি ডাউনলোড করে নিচ্ছি, সেটা ওপেন করছি। তোমরা চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা অফিসিয়াল নোটিফিকেশান, যেটা আজকে কিছুক্ষণ আগে বেরিয়েছে। তো যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের জন্য হাইলাইট করছি। একদম প্রথম থেকে এখানে দেখতে পাচ্ছ রুলস অ্যান্ড রেগুলেশন। যদিও এর আগে আমি তোমাদের বিস্তারিত বলে দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। All aspects of the counseling, registration, choice filling, allotment, payment of seat, acceptance fee, provisional admission, etc. will be in centralized online process. তো যেটা এখানে বলা হয়েছে সেন্ট্রালাইজ অনলাইন প্রসেসে হবে, ঠিক আছে। দ্য কাউন্সেলিং will be for admission in the institute and courses mentioned in approved seat matrix received from Department of হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো তোমাদের যে সিট ম্যাট্রিক্স নিয়ে ভিডিও আজকেই দেওয়ার চেষ্টা করছি, আমার সমস্ত স্লাইড রেডি হয়ে গেছে। একদম টপ যে কলেজগুলো রয়েছে কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে সে নিয়ে বিস্তারিত আমি দিচ্ছি। তো এই টপিকটা আমি রেখে দিলাম আপাতত। তারপরে এখানে যেটা দেওয়া হয়েছে, এনি ক্যান্ডিডেট মিটিং দ্য eligibility criteria and securing rank in the common entrance exam ANM and GNM held for the purpose can register for counseling। যেটা এখানে বলা হয়েছে প্রত্যেক জিএমআর র্যাঙ্কধারী কিন্তু কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু তোমরা কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারছো। তারপরে এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট, দেয়ার উইল বি 3 রাউন্ড অফ কাউন্সেলিং। তোমাদের কিন্তু 3টা রাউন্ড কাউন্সেলিং হবে। একটা হচ্ছে অ্যালটমেন্ট, আপগ্রেডেশন এবং মপ আপ, এই 3টাই কিন্তু প্রসেস রয়েছে, ঠিক আছে। তারপরে যেটা বলা হয়েছে রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড অনলি অ্যাট দ্য বিগিনিং অফ ফার্স্ট রাউন্ড, অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের আগেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। এগুলো ডেট কিন্তু পরবর্তীতে কিন্তু নোটিফিকেশান আকারে জানিয়ে দেবে। তারপরে দেখো রেজিস্ট্রেশন ফিস ফর দ্য কাউন্সেলিং 500 রুপিস, 500 টাকা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য তোমাদের দিতে হবে। এই রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা দিতে হবে। পরবর্তীতে তোমরা যদি সিট না পাও, তোমরা যদি চাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, সেক্ষেত্রে কিন্তু আলাদা 2 থেকে 300 টাকা পেমেন্ট করতে হতে পারে। তো সেটা আমি পরে বলছি। তারপরে এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যেটা বলা হয়েছে ক্যাটাগরি নিয়ে, দি বোর্ড উইল নট কনভার্ট অর ডি রিজার্ভ এনি ভ্যাকেন্ট সিট ইন এনি রিজার্ভ ক্যাটাগরি। তো পরবর্তীতে কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের সময় কিন্তু তোমাদের এই যে এসসি এসটি ওবিসি এগুলো কিন্তু ট্রান্সফার হবে না, ঠিক আছে। জেনারেল থেকে ওবিসি বা ওবিসি থেকে জেনারেল ভ্যাকেন্ট সিটগুলোতে কিন্তু এগুলো দিয়ে সেরকমভাবে কোনো রকম ইস্যু হবে না। তারপরে দেখো রেজিস্ট্রেশন নিয়ে যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেটস নিড টু প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তোমার যে বেসিক ডিটেলস দিতে হবে, একাডেমিক ডিটেলস দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। অনেকে বলছো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কেন দিতে হবে, তো দেখো রিফান্ডের জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
দিতে হয়। অনেক ক্যান্ডিডেটস কী করে পরবর্তীতে তার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা উইথড্র করে নেয়, সেক্ষেত্রে কিন্তু যে রিফান্ডটা রয়েছে সেটা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হয়। এছাড়া তোমাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে দেখো ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড হিজ অর হার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার ফর ANM JNM 2022 অ্যান্ড প্রোভাইড ফলোয়িং ইনফরমেশান। কী কী দিতে হবে? তোমরা জানো জিএনএম এবং ANM এর যখন ফর্ম ফিল আপ হয় তখন কিন্তু অ্যাপিয়ারিং হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করা যায়। যারা হয়তো পরের বছর উচ্চ মাধ্যমিক দিবে তারা কিন্তু এবছর ফর্ম ফিল আপ যখন শুরু হবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ারিং হিসেবে দিতে পারো। তোমার 12-এর যে মার্কস সেটা না দিয়েও কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারো। তো সেই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনের সময় কিন্তু কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে সেই জন্য কিন্তু তোমার 12-এর যে মার্কস সেটা কিন্তু আবার নতুন করে চাওয়া হচ্ছে। ঠিক আছে, পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস অবটেইন মার্কস ইন ইংলিশ। তোমরা জানো ইংলিশে কিন্তু মিনিমাম 40% মার্কস পেয়ে থাকতে হবে GNM এর জন্য, এবং ওভারঅল 40% মার্কস পেয়ে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এলিজিবল GNM এর জন্য। এছাড়াও যারা ANM হিসেবে অ্যাপ্লাই করেছিল সেক্ষেত্রে ANM হিসেবে অ্যাপ্লাই করেছিল GNM এর জন্য, সেক্ষেত্রে তাদের ANM এর যে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো রয়েছে সেগুলো দিতে হবে। তারপরে যেটা হয়েছে বলা হয়েছে, কোনোরকম যদি তুমি ভুল ইনফরমেশান প্রোভাইড করো ফর্ম ফিল আপ করার সময়, বোর্ড কিন্তু কোনোভাবে দায়ী থাকবে না, কোনোরকম এডিটের কিন্তু তুমি সুযোগ পাবে না। তারপরে চয়েস ফিলিংয়ের ব্যাপারে যেটা বলা হয়েছে, ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স একাডেমিক স্কোর আর গিভেন অ্যান্ড রেজিস্ট্রেশন ফিস পেড। অর্থাৎ যেটা বলা হয়েছে রেজিস্ট্রেশনের সময় যখনই তুমি একাডেমিক তোমার যে স্কোর রয়েছে সেটা দেবে, রেজিস্ট্রেশন ফি দিয়ে দেবে, তারপরে কিন্তু তুমি যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, ড্রপডাউন মেনু থেকে 1 2 3 4 করে কিন্তু তুমি সেগুলো সাজাতে পারবে। সেগুলো কিন্তু একটু ভালো মতো জেনে বুঝে কিন্তু তোমাকে করতে হবে, সেটার উপরেই কিন্তু ভালো কলেজ পাচ্ছ কিনা সেটা তোমার নির্ভর করছে। আফটার সিলেক্টিং ইনস্টিটিউট অ্যান্ড কোর্সেস দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যারেঞ্জ হিজ অর হার চয়েসেস ইন অর্ডার অফ হিজ প্রায়োরিটি। যেমনটা বললাম তোমাকে নিজের মতো করে সাজাতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তারপরে দেখো, ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস অবভিয়াসলি হি অর শি ইজ নট বি গিভেন এনি অ্যালটমেন্ট। যদি তুমি কোনো রকম চয়েস ফিল না করো সেক্ষেত্রে কিন্তু অ্যালটমেন্ট কিন্তু কোনো রকম পাবে না। ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কশিয়াস হোয়াইল সিলেক্টিং দ্য চয়েস। যখন তুমি চয়েস ফিলিং করবে অতি সতর্কতার সাথে করবে, যেটা কিন্তু এখানে বোর্ড বলেছে হাইলাইট করে, তো তেমনটাই কিন্তু তোমাকে করতে হবে। পরবর্তীতে কিন্তু কোনোরকম তুমি আর কারেকশানের সুযোগ পাবে না, যেটা মাথায় রাখবে। ঠিক আছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম অল পসিবল ইনস্টিটিউট আর ব্রাঞ্চেস। দিস এনশিওর দ্যাট হি অর শি অলওয়েজ গেট অ্যান অ্যালটমেন্ট। যতটা পারবে বেশি সংখ্যক তোমরা কলেজ দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট ক্যান অলওয়েজ অপ্ট ফর আপগ্রেডেশন। সেক্ষেত্রে মাথায় রাখবে তুমি কিন্তু আপগ্রেডেশনে যেহেতু সুযোগ পাচ্ছ, যদি বেশি সংখ্যক কলেজ যদি তুমি দিয়ে দাও তাও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে জাস্ট আপগ্রেডেশন ফর্মটা জমা দিতে হবে। তারপরে বলা হয়েছে চয়েস লকিং। ক্যান্ডিডেট মাস্ট লক হিজ অর হার চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্সড ডেট। ক্যান্ডিডেট ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট অফ হিজ অর হার চয়েস। যে ডেট বলা হয়েছে লাস্ট ডেট, তার আগে কিন্তু তোমাকে চয়েস ফিলিং করে সাবমিট দিতে হবে। ঠিক আছে, যদি তুমি ফাইনাল সাবমিট না দাও সেক্ষেত্রে কী হবে, যে তুমি লাস্ট যে সমস্ত কলেজ মানে ফাইনাল সাবমিটের আগে যে স্টেজ থাকে ড্রাফট বা সেভ করা, সেই প্রসেসটা যদি তুমি সেই পর্যন্ত কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু অটোমেটিক সেটাই কিন্তু ফাইনাল সাবমিট নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে অ্যালটমেন্টের ব্যাপারে। অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি রিক্লিয়ার্ড অন প্রি শিডিউল ডেট। যে ডেট নোটিফিকেশনে দেবে সেই ডেটে কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। অ্যালটমেন্ট ইজ গিভেন বেসড অন ইনপুট প্রোভাইডেড বাই ইনস্টিটিউট। যেরকম তুমি ইনপুট প্রোভাইড করবে সেই হিসাবে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট হবে। ইফ অ্যাট এনি স্টেজ ইটস ফাউন্ড অফ স্ক্রুটনি বাই এনি কনসার্নড অথরিটি দ্যাট the applicant is not eligible for the allotment, his or her allotment admission shall be treated as cancelled. যদি স্ক্রুটনির সময় দেখা যায় তুমি কোনো রকম মিসগাইড করেছো বোর্ডকে, কোনো রকম ভুল ইনফরমেশান দিয়েছো, সেই সময় কিন্তু তোমার যে কাউন্সেলিং প্রসেস থেকে তোমাকে কিন্তু বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তোমার কিন্তু আর অ্যাডমিশন হতেই পারবে না। এই বিষয়টি মাথায় রাখবে। তাই কাউন্সেলিংয়ের যখন কাউন্সেলিংয়ের ফর্ম ফিল আপ হবে সঠিকভাবে সমস্ত কিছু ইনপুট দেবে। ক্যান্ডিডেট উইল বি লগ ইন to check their allotment. The allotment status will be shown in the institute and course in which he or she has been allotted. তো তোমাকে এটা স্ট্যাটাস চেক করতে হবে লগ ইন করেই। তারপরের পয়েন্ট দেখো, যত বড় একটা, এটা কিন্তু একটা অনেকটাই লম্বা ভিডিও হচ্ছে, চেষ্টা করছি তোমাদের
সমস্ত কিছু সঠিক ইনফরমেশান দেওয়ার। বুঝতেই পারছো আমার নিজেরই গলা শুকিয়ে যাচ্ছে তোমাদের জন্য বলতে বলতে, তো অবশ্যই একটা লাইক করে দিও। তারপরে দেখো, দি ক্যান্ডিডেট মাস্ট পে এ সিট অ্যাকসেপ্টেন্স ফি 1000 rupees and download the allotment later. If the candidate fails to pay the seat acceptance fee, the current allotment will be cancelled and he or she will not be considered for seat allotment in any further round. অর্থাৎ যেটা বলা হয়েছে, রাউন্ড কাউন্সেলিংয়ে তুমি যদি কোনো রকম অ্যালটমেন্ট পাও, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু 1000 টাকা ফি পে করে সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু দিতেই হবে। ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতেই হবে। দেওয়ার পরে যে কলেজ রয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে, নয়তো পরবর্তী যে তুমি যদি চাও যে আপগ্রেডেশন করবে, সেক্ষেত্রে সেটা তুমি জমা করতে পারো। নয়তো পরবর্তী রাউন্ডে কিন্তু তুমি আর কোনো রকম চান্স পাবে না। 1000 টাকা যে কোনো কলেজে, তোমার পছন্দের কলেজ হোক আর পছন্দের কলেজ না হোক, প্রথম রাউন্ড কাউন্সেলিংয়ে তুমি যদি চান্স পেয়ে যাও বা সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে তোমার অপছন্দের কলেজ হলেও কিন্তু তোমাকে 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স যে 1000 টাকা ফি রয়েছে সেটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু ভেরি একটা ভাইটাল পয়েন্ট। অনেক ক্যান্ডিডেট এটা কিন্তু মিস করে দেয়, সে ভাবে যে পরের রাউন্ডে হয়তো কলেজ চান্স পেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একদমই ভুল। সেই ক্ষেত্রেই যখনই তুমি চান্স পেয়ে গেলে কিন্তু তুমি 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে ডাউনলোড করলে না, সেই ক্ষেত্রেই কিন্তু তুমি এই যে কাউন্সেলিং প্রসেস থেকে কিন্তু তুমি একদম পুরোপুরি বাদ চলে গেলে। তাই অবশ্যই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে, সেই জন্য এই বিষয়টি আমি বারবার একটু হাইলাইট করছি তোমাদের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো। আফটার পেইং দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, দি ক্যান্ডিডেট মাস্ট নোট হিজ অর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি হুইচ শি নিড টু ডিসক্লোজ দ্য কনসার্ন অথরিটি। তো যেটা বলা হচ্ছে, তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিন্তু যেতে হবে। আফটার ডাউনলোডিং অ্যালটমেন্ট লেটার, দি ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইদিন দ্য অ্যালটমেন্ট লেটার। সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যে ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে ভেরিফিকেশনের জন্য কিন্তু যেতে হবে। এই ভেরিফিকেশনের জন্য যখন তুমি যাবে, সেই সময় তোমার যত ডকুমেন্টস রয়েছে, মেডিকেল সার্টিফিকেট, তারপর তোমার রেসিডেন্সিয়াল প্রুফ যেগুলো রয়েছে, সমস্ত কিছুই কিন্তু ওই দিন লাগবে। ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন আলাদা করে বলা হয়েছে, এর আগে তোমাদের আমি ভিডিও করে দিয়েছি। তো কী কী লাগবে একটু দেখে নাও। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা এখন থেকে রেডি করতে থাকো। 2 কপি করে নিয়ে যাবে, দুটো জেরক্স করবে, 2 সেট জেরক্স করবে এবং অরিজিনাল সাথে নিয়ে যাবে। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড 1 সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইস। একটা করে সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে বলেছে, কিন্তু তোমরা 2টো করে নিয়ে যাবে, অনেক সময় কিন্তু প্রয়োজন পড়ে যায়। কী কী নিয়ে যেতে বলা হয়েছে? প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার। তোমরা যে সিট অ্যালটমেন্ট লেটারটা এখন ডাউনলোড করতে মানে কাউন্সেলিংয়ের পরে যে তোমরা সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, 1000 টাকা দেওয়ার পর সেটা লাগবে। এবং তোমাদের যে র্যাঙ্ক কার্ড রয়েছে, যেটা তোমরা এখন ডাউনলোড করতে পারছো, রেজাল্টের যে লিঙ্ক ফাইলটা রয়েছে, র্যাঙ্ক কার্ড, সেটা তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, যেটাতে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা রয়েছে। তারপরে তোমার ক্লাস 12-এর মার্কশিট লাগবে, অরিজিনাল এবং জেরক্স। তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট রয়েছে, অ্যাপেন্ডিক্স 1 এবং অ্যাপেন্ডিক্স 2 যেটা রয়েছে, গ্রাম পঞ্চায়েত এলাকায় তোমরা যারা থাকো, তোমরা অ্যাপেন্ডিক্স 1টা ফিল আপ করবে, এবং যারা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো, তোমরা অ্যাপেন্ডিক্স 2টা ফিল আপ করবে। যে পুরনো ফরম্যাটটা দেওয়া রয়েছে, তোমরা ভাবছো যে সেটা পুরনো, 31শে ডিসেম্বর 2021 হিসেবে ছিল সেখানে, তোমরা ভাবছো যে সেটা পুরনো, কিন্তু না, সেটা পুরনো নয়, সেটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, কারণ এটা চলছে 2022-এর তো আর এখনও 31শে ডিসেম্বর আসেনি, তাই তো? তাই কিন্তু তোমাদের 2021-এর 31শে ডিসেম্বরের যে পিডিএফ ফাইলটা অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে অ্যাড করা রয়েছে, সেটাই কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে এবার। ঠিক আছে, সেটার মধ্যে তোমরা সাইন করে নিতে পারো। তোমরা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সাইন করে নিতে পারো যারা গ্রাম্য এলাকায় থাকো, অথবা বিডিওর কাছ থেকে সাইন করে নিতে পারো। ঠিক আছে, তো এরপরে কী লাগবে তোমাদের? যারা SC ST OBC ক্যাটাগরি রয়েছে, তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট লাগবে। যাদের ওবিসি সার্টিফিকেট 2009-এর আগে ইস্যু করা, তাদের কিন্তু সেই সার্টিফিকেটটা রিনিউয়াল করতে হবে। এর জন্য তোমাদের SDO অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, এবং তোমার যে পুরনো ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে, এবং ডিজিটাল যে ওবিসি সার্টিফিকেট নাম্বার পাওয়া যায় ওয়েবসাইট থেকে, সেটা লাগবে। সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, তোমার আধার কার্ড, ঠিক আছে, এবং প্রধানের ইনকাম সার্টিফিকেট এবং বিডিওর ইনকাম সার্টিফিকেট, এগুলো নিয়ে তোমরা চলে যাবে। তোমার যে সার্টিফিকেট সেটা কিন্তু রিনিউয়াল করে দিবে SDO অফিস থেকে। তারপরে যারা EWS ক্যাটাগরি রয়েছে, তোমাদের EWS সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, লেটেস্ট EWS সার্টিফিকেট, সেটা খেয়াল রাখবে। তোমাদের EWS সার্টিফিকেট কিন্তু 31শে মার্চ পর্যন্ত ভ্যালিড থাকে। তোমাদের দেখবে কত তারিখ পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে, সেই কারেন্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে, বছরের সার্টিফিকেট নিয়ে যাবে। পুরনো সার্টিফিকেট থাকলে সেটা রিনিউ করে নাও ইমিডিয়েট। ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমাদের কেউ বলবে না এত ধরে ধরে।
তারপরে যারা অরফ্যানেজ রয়েছে তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট লাগবে। যারা লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার রয়েছে, অনেকে ভুল করে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে ফর্ম ফিল আপ করে দিয়েছিল। গতকালই হয়তো রেজাল্টের পরে দুজন ক্যান্ডিডেটস আমাকে মেসেজ করেছিল যে ভুল করে সিভিল ডিফেন্স কি সেটা জানেই না, তাও সিভিল ডিফেন্স হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি কাউন্সেলিং থেকে। তো এই বিষয়টি তোমরা চাইলে একবার বোর্ডে ফোন করে বিষয়টা একবার জেনে নেবে, অথবা রেজিস্ট্রেশনের সময় আমি চেষ্টা করব তোমাদের এই বিষয়ে নিয়ে আর একটু ক্ল্যারিটি দেওয়ার, ঠিক আছে। তারপরে তোমরা যারা এএনএম পাস করেছো, জিএনএমের জন্য অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে তোমাদের যে এএনএমের যে সার্টিফিকেট সেটা লাগবে। তোমরা জানো এএনএম করার পর কিন্তু জিএনএম করা যায়। অনেক ক্যান্ডিডেটস এরকম রয়েছে যারা এএনএমের পর জিএনএম করতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, অল ক্যান্ডিডেট মাস্ট নোট ফ্রম দ্য ওয়েবসাইট হিজ ইউনিক অ্যালটমেন্ট আইডি হুইচ উইল বি রিকোয়ার্ড বাই কনসার্ন অ্যাডমিশন অফিসার। তো কাউন্সেলিংয়ের পর তোমাদের কিন্তু একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি পাবে, সেটা কিন্তু লাগবে। সেটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে, ঠিক আছে। অল ক্যান্ডিডেট, যেটা বলা হচ্ছে মাস্ট ক্যারি মোবাইল ফোন, অবশ্যই কিন্তু যে মোবাইল নাম্বারটা তুমি দিয়ে কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। সেখানে কিন্তু একটা ওটিপি যাবে, সেই মোবাইলটা যাতে মানে সচল থাকে, সেই সিমটা যাতে অ্যাক্টিভ থাকে, যাতে ওটিপি আসলে তুমি দিতে পারো। ওটিপি ছাড়া কিন্তু তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে না। তো দেখো, প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেলড ইফ ইজ ফাউন্ড ক্যান্ডিডেট নট এলিজিবল ফর দ্য প্রেজেন্ট অ্যালটমেন্ট ডিউ টু হিজ আর অ্যাকচুয়াল একাডেমিক স্কোর। তো যেটা বলা হয়েছে শর্টে বলে দিচ্ছি, অনেকটা ভিডিও লম্বা হয়ে গেছে, 15-16 মিনিট। কোনো রকম তুমি যদি ভুল ইনফরমেশন দাও বোর্ডকে, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু তখনই ক্যান্সেল হয়ে যাবে। এরপরে তুমি যদি চাও যে সেই ইনস্টিটিউটে তুমি অ্যাডমিশন হবে না, ঠিক আছে, তাও কিন্তু সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, ইএস আপগ্রেডেশন চয়েস দিতে হবে, ঠিক আছে। যেমনটা আমি অলরেডি তোমাদের ক্লিয়ার করে দিলাম, ইএস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, যদিও এটা নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। চেষ্টা করবো তোমাদের যদি প্রয়োজন পড়ে ইএস নো আপগ্রেডেশনের ব্যাপারে বিস্তারিত জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটু ডিটেলসে শুধু ইএস নো আপগ্রেডেশন নিয়ে একটা ভিডিও করে দেবো। তাও একটু যেহেতু বলে দিলাম তোমাদের ইএস নো আপগ্রেডেশন, আপাতত এতটুকু জেনে রাখো, কাউন্সেলিংয়ের দিন আমি বিস্তারিত জানিয়ে দেবো, ঠিক আছে। তাও একটু বলে দিচ্ছি তোমাদের আমি। সাপোজ ধরো 1, 2, 3, 4 করে তুমি সাজালে কলেজ, ঠিক আছে। তুমি ধরো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে কী পেলে, 4 নাম্বার কলেজটায় চান্স পেয়ে গেলে। এক্ষেত্রে তোমাকে কী করতে হবে, 4 নাম্বার কলেজটার জন্যই তোমাকে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে সেটাতে যে অ্যালটমেন্ট লেটার রয়েছে সেটা ডাউনলোড করতে হবে, এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু ফিজিক্যালি ওই কলেজে রিপোর্ট করতে হবে, এবং তোমার যে অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটা কমপ্লিট করতে হবে তুমি যদি চাও সেই কলেজেই অ্যাডমিশন নেবে। সেক্ষেত্রে যদি তুমি চাও যে তুমি দেখবে তোমার উপরে যে কলেজগুলো তুমি দিয়েছো 1, 2, 3 যে ভালো কলেজগুলো দিয়েছো, তুমি যদি চাও চেষ্টা করে দেখবে যে ওই কলেজগুলো যদি তোমার যদি ভালো থাকে, তোমার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ তুমি ওই কলেজগুলোর জন্য ট্রাই করবে, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, ইএস আপগ্রেডেশন একটা ফর্ম পাওয়া যায়, ওয়েবসাইটে রয়েছে, সেই ফর্মটা জমা দিতে হবে, ঠিক আছে। তাহলে তুমি অটোমেটিক সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য কিন্তু এলিজিবল হয়ে গেলে। তুমি যদি নো আপগ্রেডেশন ফর্ম জমা দাও, সেক্ষেত্রে তুমি কিন্তু আর নেক্সট রাউন্ডের জন্য এলিজিবল নও, ঠিক আছে। তোমার কিন্তু ফাইনাল অ্যাডমিশন কিন্তু তখন এই যে 4 নাম্বারে যে কলেজটা তুমি চুজ করেছো সেটাই কিন্তু তোমার ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল। তো তোমরা যারা ইএস নো আপগ্রেডেশন করবে একটু ভালোভাবে জেনে বুঝে করবে, এ নিয়ে পরবর্তীতে আমি তোমাদের জানিয়ে দেবো। তো রাউন্ড 2 আপগ্রেডেশন একই সেম ব্যাপার, ওগুলো বলে দিলাম, আর ভিডিওটি খুব একটা লম্বা করছি না। তারপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখো, সেটা হচ্ছে তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সেলিং নিয়ে। যখন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের একটা মপ আপ রাউন্ড কাউন্সেলিং হবে, যে রাউন্ডে প্রত্যেক ক্যান্ডিডেটস কিন্তু পার্টিসিপেট করতে পারে, সেটা কিন্তু অপশনাল, ঠিক আছে। তুমি চাইলে করতে পারো, নাও করতে পারো। এর জন্য কিন্তু আবার নতুন করে তোমাকে কলেজ সাজাতে হবে মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য, ঠিক আছে, যার জন্য তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। তো এটাই এখানে আরেকটা বিষয়, যেমনটা এখানে তোমরা হয়তো অনেকে কোশ্চেন করতে পারো, ইফ দ্য ক্যান্ডিডেটস হ্যাজ পেইড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি 1000, অর্থাৎ যেটা বলা হয় যে তুমি যদি ওই 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে অ্যাডমিশন হয়ে যাও, সেক্ষেত্রে তোমার নতুন করে কিন্তু আর 1000 টাকা দিতে হবে না। যদি তুমি মপ আপ রাউন্ডে নতুন কোনো কলেজ পাও, সেক্ষেত্রে ওই টাকাটাই কিন্তু এখানে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য সেম প্রসেস রয়েছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরেকবার এখানে দিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। জিএনএম এবং এএনএমের জন্য তোমরা জানো যে ম্যাক্সিমাম 35 বছরের পর্যন্ত বয়স হলে আবেদন করা যায়, জিএনএম এবং এএনএম উভয়। জিএনএমের ক্ষেত্রে মেল ফিমেল উভয়ই এলিজিবল রয়েছে।
মিনিমাম কিন্তু 17 ইয়ার্স বয়স হতে হবে, ঠিক আছে? 31/12/2022 হিসাবে। এএনএম শুধুমাত্র গ্রাম্য এলাকার হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আশা করি তোমরা এগুলো প্রত্যেকের জন্য এ নিয়ে বিস্তারিত আমি তোমাদের জানিয়ে দিয়েছি। আশা করি এগুলো বলে আর ভিডিওটি লম্বা করার কোনো মানে হয় না। দেখো, তোমাদের যাদের এবার পরীক্ষা খারাপ হয়েছে, মানে র্যাঙ্ক অনেক দূরে চলে গেছে, যে হিসাবে আমি তোমাদের র্যাঙ্ক একটা ভিডিও করে দিয়েছি, তার থেকে যদি অনেকটা দূরে থাকে, অবশ্যই পরের বছরের জন্য তুমি প্রিপারেশান শুরু করে দাও। তো যে প্রাইভেট কলেজ থেকেই করবে, সেক্ষেত্রে তোমরা বিএমএ গ্রুপের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? অতি দ্রুত কিন্তু তোমরা গিয়ে যোগাযোগ করো, কারণ প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা প্রাইভেট কলেজ থেকে কিন্তু করতে চায়। সেক্ষেত্রে সিট বুক হয়ে গেলে কিন্তু অনেকটাই তোমাদের পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে। এই বিষয়টি একটু মাথায় রেখো। তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ।